কিভাবে ট্র্যাকিং করি, একটা হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং, একটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং, আর একটা হচ্ছে ম্যানুয়ালি ইভেন্ট দ্বারা, ইউআরএল দ্বারা। ইউআরএল ট্র্যাকিংটা একটু আমি বুঝাবো আপনাদেরকে। আমি একটু ওয়েবসাইটে নিয়ে যাই, একটু খেয়াল করবেন খালি। এটিএম ব্যাচ 9 করলাম, ওকে। এখানে আমরা ওয়েবসাইটে ঢুকি আগে। ফেসবুক তো লাগবেই, আমরা এটাও নিয়ে রাখি। ওকে, দেখেন এটা তো আপনাদের সবারই আছে, তাই না? প্রোডাক্টগুলো সবারই আছে। আচ্ছা, ক্যাটালগের মধ্যে একটা ডিমান্ড আছে, অন্তত 5টা প্রোডাক্ট হইতে হবে। এটা দেখছেন কি আপনারা? মিনিমাম 5 প্রোডাক্ট। আপনাদের তো আরও বেশি প্রোডাক্ট আছে, 5টা বেশি। আপনাদের 10টা প্রোডাক্ট না, তাহলে আপনাদের ওই ইস্যুটা আসবে না। রেড কালার যে ইস্যুটা, অ্যাটলিস্ট 5 প্রোডাক্ট, ওটা আসবে না। ওকে, এখানে যেহেতু অতগুলো প্রোডাক্ট নাই, এখানে 3টা ভেরিয়েশন অ্যান্ড সিঙ্গেল 4টা প্রোডাক্ট আছে। আচ্ছা, এখানে একটা প্রোডাক্টে আমি ক্লিক করি, যে কোনো একটা প্রোডাক্টে আমি ক্লিক করলাম। এই প্রোডাক্টে যে আমি ক্লিক করলাম, এটা কি করলাম? আমাদের ইভেন্ট চার্টটা না, এটা কোন ইভেন্টে পড়বে যায়? এটা হচ্ছে প্রোডাক্ট ভিউ, তাই না? অথবা এটাকে আমরা যদি বলি কন্টেন্ট ভিউ, একই জিনিস তো, বা আইটেম ভিউ, একই জিনিস। আমি যে প্রোডাক্ট ভিউটা করলাম, এই প্রোডাক্ট ভিউটা হলো, তো আমার এখানে কি অ্যাক্টিভিটিস চেঞ্জ হলো? একটা অ্যাক্টিভিটিস চেঞ্জ হলো কি, যে আমার ইউআরএল এর মধ্যে একটা লেখা উঠছে প্রোডাক্ট। খেয়াল করেন, যতগুলো প্রোডাক্ট একটা ওয়েবসাইটে আপনি যতগুলো প্রোডাক্ট দেখবেন, প্রোডাক্টের নাম তো আসবেই পরের লিঙ্কে, পার্মা লিঙ্কে, বাট প্রত্যেকটা প্রোডাক্ট ভিউ করার জন্য আপনার এই লেখাটা অ্যাড হবে। কি লেখা উঠবে? প্রোডাক্ট। কোথায় অ্যাড হবে? ইউআরএল। তার মানে বুঝতে পারলাম, যদি ইউআরএল এ প্রোডাক্ট লেখাটা চলে আসে, তাহলে সেটাকে আমরা প্রোডাক্ট ভিউ হিসেবে ধরে নিতে পারবো। ক্লিয়ার? ওকে, আমি এই প্রোডাক্টটাকে অ্যাড টু কাট করলাম এবং এটাকে ভিউ কাট করলাম। এবার ইউআরএল এ খেয়াল করেন, পরিবর্তন আসছে। কি লেখা আসছে? তার মানে অ্যাড টু কার্ট হিসাবে যখন ইউআরএল এ কার্ট শব্দ চলে আসবে, তখন আমরা বুঝে যাব এটা, এই প্রোডাক্টটা কি করা হলো? অ্যাড টু কার্ট করা হলো। ওকে, এবার আমি যদি এটাকে অ্যাড টু কার্ট থেকে চেক আউটে চলে যাই, প্রসিড টু চেক আউট, কিনতে যদি যাই, তাহলে ইউআরএল এ কি আসতেছে? তার মানে ইউআরএল এ যদি চেক আউট শব্দ চলে আসে, তাহলে এটাকে বলতে পারি না ইউআরএল কন্টেন্ট চেক আউট। কন্টেন্ট চেক আউট, কন্টেন্ট বলতে কি বুঝাচ্ছি? আছে এর মধ্যে, যে কোনো জায়গায়। কন্টেন্ট বলতে সামনে পিছনে যে কোনো জায়গায় যদি কন্টেন্ট শব্দটা চলে আসে, চেক আউট শব্দটা চলে আসে, তাহলে আমরা বুঝে নিব এটা কি হলো? চেক আউট করা হলো। আবার যদি এটা প্রোডাক্ট কিনতে চাই, নামগুলো বসাই দিলাম এখানে, টাউন, সিটি, ঢাকা, নাম্বার, ইমেল, এভরিথিং বসাই দিয়ে আমরা যদি এখান থেকে, আচ্ছা পেমেন্ট সেট আপ করা হয়নি আপনাদেরটাতে? পেমেন্ট সেট আপ করা হয়নি আপনাদেরটা? পেমেন্ট নাই। এখন আমি যদি এই প্রোডাক্টটা কিনতে চাই, তো প্রোডাক্টটা কিনবো কিভাবে? এখানে তো পেমেন্ট অপশনে নাই। আমি যে প্লেস অর্ডার করব, তো আমরা জানি যে জেনারেলি লোকালি আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি সাইটগুলো কেনা হয় সিওডি। সিওডি মানে কি? সিওডি মানে কি? হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি, রাইট, ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ, তো এটা অ্যাড করার জন্য আমাদেরকে ব্যাক এন্ডে আসি। এখানে আমাদের ই কমার্সের সেটিংস আছে কিছু, আমি দেখাই আপনাদেরকে। তাহলে এই কমার্সের সেটিংসটা মনে হয় মিস করে গেছি আমরা। ই কমার্স থেকে আমরা চলে আসবো কোথায়? সেটিংসে। সেটিংস থেকে দেখেন, এখানে আপনারা আপনাদের স্টোরের ফিজিক্যাল অ্যাড্রেসগুলো এখানে বসায় দিতে পারেন। ফিজিক্যাল যে লোকেশনটা, যদিও আমাদের ওয়েবসাইট অনলাইন, কিন্তু যে কোনো অনলাইন জিনিস চালানোর জন্য তো একটা নির্দিষ্ট প্লেস দরকার, ঠিক না? যেমন আমরা যে কাজগুলো করতেছি, আমি যদি একটা ওয়েবসাইট বিল্ড করতেছি, তাহলে একটা লোকেশন দিচ্ছি সৈয়দপুর প্লাজা, তার মানে একটা ফিজিক্যাল লোকেশন আছে। তো এটার একটা ফিজিক্যাল লোকেশন আমরা এখানে দিয়ে দিলাম, সৈয়দপুর প্লাজা, সিটি সৈয়দপুর, বাংলাদেশ 5310, সেলিং লোকেশন, কোথায় বিক্রি করব? সেল অল কান্ট্রিজ। আমি কি পুরা ওয়ার্ল্ড ওয়াইড বিক্রি করব প্রোডাক্ট?
নির্দিষ্ট একটা এলাকায় তো ডেলিভারি দিতে পারবো, সেল তো সব জায়গা থেকে দিতে পারবো, কিন্তু প্রোডাক্ট পৌঁছাতে পারবো সব জায়গায়? প্রোডাক্ট ডেলিভারি করার জন্য যে কান্ট্রিতে আপনি পারবেন সেটাই আপনি সিলেক্ট করবেন। আমরা দিয়ে দিই সেল টু স্পেসিফিক কান্ট্রিজ, ক্লিক করে এখানে আমরা কান্ট্রির নাম দিয়ে দিব যে যে কান্ট্রিতে পারবো। যেমন এখানে কি দিয়ে দিলাম আমরা, বাংলাদেশ। ওকে, একাধিক কান্ট্রিও দিতে পারি, আপাতত একটা রাখলাম। শিপিং লোকেশন, এখন সেল যেহেতু বাংলাদেশে করব, শিপও কি করব, অল কান্ট্রিজ করব না, তাহলে আমরা কি দিব এখানে স্পেসিফিক কান্ট্রি। ওকে, কাস্টমার লোকেশন অল দিয়ে রাখলাম, সব কান্ট্রি রিজন। এনাবল ট্যাক্সেস, ট্যাক্স কাটবেন কি না, চাইলে আপনারা ট্যাক্স কাটে নিতে পারেন, অথবা ট্যাক্স না কাটলেও কোনো সমস্যা নাই। ট্যাক্স কাটে নিলে কি হবে, তার ট্যাক্সটা আপনার অ্যাকাউন্টের মধ্যে জমা হবে, আপনাকে ট্যাক্স পে করতে হবে। তো আমরা কাটলাম না আপাতত। কারেন্সি হিসেবে কি দেওয়া আছে আমাদের, এটা দেখাইছিলাম আপনাদেরকে, কারেন্সি চেঞ্জ করা যায় ডলার। তো এখানে আসছিলাম, মেবি পুরো কাজ করিনি, তাহলে এই যে ডলার টাকা সব চেঞ্জ করা যায় এখান থেকে, যা ইচ্ছা রাখতে পারেন। আচ্ছা, কারেন্সি রাইট না লেফট এগুলো রাখতে পারেন। এগুলো আমরা যা চেঞ্জ করলাম এটাকে কি করবো, এখানে সেভ করে দেই। ওকে, প্রোডাক্টসে ক্লিক করি। আচ্ছা, প্রোডাক্টটা আমাদের সব পেজের মধ্যে আছে। প্রোডাক্টের প্লেস হোল্ডার ইমেজগুলো 1244 এবং ওয়েটগুলো কেজি সেন্টিমিটার, এইভাবে এগুলো হলো শিপিংয়ের জন্য রিভিউ দেওয়া আছে। এখানে আমাদের কোনো কাজ নাই। শিপিংয়ে যাই, এখানে কিছু সেটিংসগুলো করতে হয়। শিপিংসে যায়, ওকে, শিপিংয়ে আপনি কোন কোন জায়গায় প্রোডাক্টটা পাঠাবেন, এই প্রোডাক্টের শিপিং জোনটা এখানে অ্যাড করতে হবে। আচ্ছা, তার আগে একটু আমরা শিপিং জোন সেট আপ করবো এখানে, কোথায় আমরা ডেলিভারি করব, বাংলাদেশে। তো আমরা নেক্সট করি, ডান। আমাদের একটা শিপিং জোন বাংলাদেশে আসছে। এটাকে আমরা ফ্রি শিপিং করব, নাকি ফ্ল্যাট রেট দিব, নাকি একটা কি কুরিয়ারের কাছে টাকা দিবে আর তুলবে, এই ধরনের কিছু সেটিংসগুলো আমরা এখান থেকে করতে পারি। এডিটে যাওয়ার পর, এডিটে গেলে দেখেন এখানে জোন দেখাচ্ছে বাংলাদেশ রিজন, লিমিটেড টু স্পেসিফিক জিপি কোড, পোস্টাল কোড। আমরা চাইলে এখানে জেলা ওয়াইজ পোস্টাল কোড দিয়ে থানা ওয়াইজ আলাদা আলাদা করে দিতে পারি। ফ্রি শিপিং এখানে মেথড দেওয়া আছে, কি দেওয়া আছে, ফ্রি শিপিং। তার মানে আমাদের যত শিপিং যাবে সবগুলো ফ্রি। আমরা যদি অ্যাড শিপিংয়ে ক্লিক করি, তাহলে এখানে দেখেন ফ্রি শিপিং, ফ্ল্যাট রেট এবং লোকাল পিক আপ, তিনটা স্টেপ আছে। ফ্রি শিপিং তো বুঝতেই পারতেছেন যে ফ্রিতে ডেলিভারি দেওয়া হবে। ফ্ল্যাট রেটে যদি ক্লিক করি, কন্টিনিউ করি, তাহলে এখানে দিলাম না, কোনো ট্যাক্স নিব না, কস্ট দিয়ে দিলাম। পুরো বাংলাদেশে যেখানে অর্ডার করেন 300 টাকা আপনাকে কুরিয়ার চার্জ দিতে হবে। মানে এরকম দেখেন না যে ফেসবুকে সেল করে যে ঢাকার মধ্যে নিলে 100 টাকা, ঢাকার বাইরে নিলে 150 টাকা, ফ্ল্যাট রেট, একটা ফ্ল্যাট ফিক্সড রেট। ঢাকার বাইরে বলতে যেখানেই নেন। তো এই ধরনের আমরা 150 বা 200 টাকা বসাই দিলাম। কুরিয়ারওয়ালার সাথে আমরা কন্ট্যাক্ট করে নিলাম যে আমার প্রোডাক্টের সাইজ এইরকম সাইজে আসবে, আমরা পুরো বাংলাদেশ যদি ডেলিভারি করি আমাদেরকে একটা ফ্ল্যাট রেট দিয়ে দেন। ওরা বলে দিবে যে আপনি এই প্রাইস বা এই রেঞ্জের মধ্যে নেন, আমরা সব জায়গায় আপনাদেরকে ডেলিভারি করে দিব। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এই হলো ফ্ল্যাট রেটের ব্যাপারটা। আমরা যদি ক্রিয়েট অ্যান্ড সেভ করে দিই, তাহলে যে ফ্ল্যাট রেট আসছে। আবার যদি আমরা আরেকটা শিপিংয়ে যাই, লোকাল পিক আপ, তো লোকাল পিক আপে হলো যে কুরিয়ারওয়ালা চার্জ যা হবে আপনি দিয়ে তুলে নেবেন। ঠিক আছে, লোকাল পিক আপ ট্যাক্সেবল এবং কস্টিংয়ের যে ব্যাপারটা, এখানে মিনিমাম একটা চার্জ বসাই দিলাম, মিনিমাম 100 আসতে পারে। অপশনাল কস্ট ফর লোকাল পিক আপ, এটা দিলেও দিতে পারি, না দিলেও নাই, 0 রাখে দিলাম। এখন মনে করেন কোনো প্রোডাক্টের ডেলিভারি চার্জ 500 টাকা, কোনো প্রোডাক্টের 300 টাকা। ওই যে সাইজের ব্যাপার বলছিলাম না একবার, যে ছোটো সাইজ বড় সাইজ হইতে পারে। তো এটা লোকাল পিক আপ দিয়ে আমরা ছেড়ে দিলাম, আমরা ডেলিভারি দিয়ে দিলাম, আপনি যাই কুরিয়ার থেকে তুলে নিয়েন, যত টাকা হবে তত টাকা পে করে দিয়ে তুলে নেবেন। এটাকে লোকাল পিক আপ বলতেছি আমরা। তো এটাকেও চাইলে আমরা দিতে পারি, এবং যদি 3টায় চলে আসে তাহলে আমরা চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারবো। আমরা আপাতত কি রাখলাম, ফ্রি শিপিংটাই রাখলাম। ঠিক আছে, বাংলাদেশেই রাখলাম। ওকে, এটাকে আমরা হ্যাঁ, এবার আসেন পেমেন্টে। এই পেমেন্টটা, এটা আপনাদেরকে জানা জরুরি। এখানে 3টা পেমেন্ট মেথড আছে, বাই ডিফল্ট 3টা আছে। ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্টস এবং ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারিটা এটাই আমাদের জায়গায়, আমাদের এলাকায় সবচেয়ে বেশি চলে, যেটাকে আমরা সিওডি বলি, ক্যাশ অন ডেলিভারি।
অর্থাৎ যাই প্রোডাক্ট অর্ডার করব আমার দরজায় পৌঁছে দেন, আমি প্রোডাক্ট দেখব, তারপর টাকা দিব। কারণ ই কমার্সের উপর বাংলাদেশের আস্থাটা কম। অন্যান্য জায়গায় কিন্তু এই ক্যাশ অন ডেলিভারি অপশন রাখেও না, বাদ, আগে পেমেন্ট তারপর প্রোডাক্ট। অন্যান্য জায়গায় বেশিরভাগ দেখা যায় ইউএসএ, ইউরোপে যে কাজগুলো হয় প্রোডাক্টের, আপনাকে কার্ড দিয়ে পেমেন্ট করে দিতে হবে, প্রোডাক্ট আপনার কাছে পৌঁছায় দিবে। কারণ তাদের প্রোডাক্টে যা বলবে তাই দিবে, ওদের ভেজাল কম। আর আমাদের মধ্যে যা বলবো তা তো দিবই না। এটা হয়ে আসতেছে এমন কিছু কালচার আমাদের এখানে, যেমন আমাদের কিছু সাইটগুলো আছে, বিডি স্টল, বিডি সাইট, তারপর দারাজ আছে, তারপর ইভেলি তো পুরাই আমাদের এই ধরনের অনেকগুলো ওয়েবসাইট আছে আর যে আস্থাগুলোকে নষ্ট করে ফেলছে। এখন নতুন করে ই কমার্স সাইট বিল্ড করে আস্থা ফিরায় আনা খুবই কঠিন, খুব কঠিন কাজ। তারপরও বাংলাদেশ বর্তমান যেই পরিমাণ সেলগুলো আমাদের অফলাইন হইতো তার চেয়ে বেশি পরিমাণ সেল এখন অনলাইন হয় বর্তমান সময়। অনেক মানুষ আছে যারা অনলাইন কেনাকাটা করে, অনেকগুলো প্রোডাক্ট অনলাইনে কেনাকাটা, অনেক ইন্টারেস্টেড প্রোডাক্টের ক্ষেত্রে। বই অর্ডার দিচ্ছে রকমারি, তারপর দারাজের অ্যাভেলেবেল অর্ডার যাচ্ছে। দারাজের প্রোডাক্ট না হলে এত পরিমাণ যদি অর্ডার না হইতো তাহলে এই যে রেডেক্স, তারপর স্ট্রিট ফাস্ট, এই ধরনের কুরিয়ারগুলো চলতো না, প্রচুর চলতো। পুরো বাংলাদেশে স্ট্রিট ফাস্ট আছে। হ্যাঁ, দারাজের নিজস্ব কুরিয়ার আছে, এরাও হায়ার করে রাখছে স্ট্রিট ফাস্ট, রেডেক্স, এই টাইপের ওরা নিজস্ব দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো দারাজে আগে ছিল না, এখন ওর চাহিদা অনুযায়ী ওরাও দিয়ে দিল, সার্ভিসটা করে ফেলছে। তো এটাকে জাস্ট আমাদেরকে দেখেন, এটাকে শুধুমাত্র আমরা অন করে দিব। অন করে দিয়ে আমরা সেটআপে যাই, ফিনিশ সেটআপ করতে পারি। ফিনিশ সেটআপে ক্লিক করলাম। এখানে টাইটেল দেওয়া আছে ক্যাশ অন ডেলিভারি, ডিসক্রিপশন পে উইথ ক্যাশ আপন ডেলিভারি, যখন আপনাকে ডেলিভারি দিবে তখন আপনি ক্যাশ পে করেন। ইনস্ট্রাকশন পে উইথ ক্যাশ আপন ডেলিভারি, এনাবল ফর শিপিং মেথড, শিপিং মেথডের জন্য আলাদা করে কোনো রেট যদি চাচ্ছেন তাহলে এখানে বলতে পারেন যে ভাই কুরিয়ার চার্জটা আগে টাকা দিয়ে দেন আমাকে। টাকায় চায় না, অনেকগুলো পণ্য কিনবে, বলবে কুরিয়ার চার্জ আগে দেন, তারপর হ্যাঁ কুরিয়ার চার্জটা দেন। আবার অনেকে এমনও সিস্টেম চালু করছে যে আপনার কাছে ওটিপি যাবে, এখন আপনি ক্যাশ পে করে দেন, তারপর ওটিপিটা পাঠিয়ে দিচ্ছে, করতেছে যে ওটিপি সিস্টেমটা ক্যাশ পে করেন। তবে এই ওটিপি সিস্টেমটা ক্যাশের সাথে যদি কানেক্টেড থাকে তাহলে ভেজাল আছে, সাবধানে আগাইতে হবে। অ্যাকসেপ্ট সিওডি ইফ অর্ডার ইজ ভার্চুয়াল। ওকে, তো এখানে আমরা কোনো চেঞ্জেস করলাম না, সিওডিতে তো আমরা বুঝতেই পারতেছি কি কাজ আছে। কিন্তু আমরা আবারও পেমেন্টে ব্যাক করি। ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, আরেকটা হচ্ছে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, একটা হচ্ছে চেক পেমেন্ট, যেটা খুবই কম করা হয়। মানে আমি ব্যাংকে টাকা জমা দিয়ে আসবো একটা প্রোডাক্ট কেনার জন্য, এরকম কাজ খুব কম দেখবেন, খুবই কম। আবার একটা প্রোডাক্ট কিনবো তার জন্য আমি চেক দিব, খুব পরিমাণটা খুবই কম। এগুলোতে কি করতে হবে, এই দুইটাতে যদি আপনারা যান, এনেবল করতে যান, তাহলে আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নাম, সুইফট কোড, তারপর রাউটিং নাম্বার, এগুলো সব সাবমিট করতে হবে। এই যে টাইটেল, কোন ব্যাংকের অ্যাকাউন্টে নেবেন, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, ডিসক্রিপশন, মেক ইউর পেমেন্ট ডাইরেক্টলি into our bank account, please use your order ID as the payment reference, your order will not be shipped until the funds have cleared in our account. ইনস্ট্রাকশন কিভাবে পে করতে হবে পুরো ইনস্ট্রাকশন এখানে দিতে হবে। অ্যাকাউন্ট ডিটেলস গুলো এই যে এখানে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, শর্ট কোড, আইবিএন, বিআইসি অথবা সুইফট নাম্বার, এগুলো সব বসায় দিয়ে অ্যাড করতে হবে। কার, যার ওয়েবসাইট থাকবে তার, রাইট, কারণ আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাবেও, তো আপনার অ্যাকাউন্টগুলো সব এখানে সাবমিট করতে হবে। খুব ভেজাল হিসাব। আমরা জানি সবচেয়ে সহজ উপায় বিকাশ, সবচেয়ে সহজ উপায় হচ্ছে নগদ, বিকাশ, রকেট দিয়ে দিলাম, অনলাইন ব্যাংকিং। এই অপশনটাই তো রাখলো না এখানে, আছে? হ্যাঁ, যদি না থাকে তাহলে আমরা যাব প্লাগইনে, কারণ আমরা জানি ওয়েবসাইটে যা কিছু প্রয়োজন পড়বে সবগুলো কোথায় থেকে নিব, প্লাগইন। প্লাগইনে যাই বললাম বিকাশ, বিকাশ করো এখন, সরি প্লাগইনে আছি আমরা, অ্যাড নিউ প্লাগইনে যাই। একটা অ্যাপস নিব যেটাতে সব পাবো, একটা অ্যাপসে সব আছে। ইজি টু ইউজ বিকাশ, রকেট, নগদ, পেমেন্ট গেটওয়ে ফর ই কমার্স। তাহলে এটাকে আমরা ইনস্টল করি। আরো অনেকগুলো আছে এখানে, আরো অনেকগুলো সফট পাবেন। ইনস্টল করে অ্যাক্টিভ দিয়ে দিই। এখন সেটিং কোথায় করব, সেটিংস করার জন্য চলে যাব আমরা আবারও ই কমার্স থেকে সেটিংসে।
এবং সেখান থেকে কোথায় চলে আসবো আবার পেমেন্টস, কমার্স সেটিংসে যাই, এখান থেকে পেমেন্টে যাই। এবার দেখেন অ্যাড হয়েছে বিকাশ, রকেট এবং নগদ সবগুলো অন করে নিলাম এবং বিকাশে যাই, এটাকে সেট আপ করতে হবে। এবার বিকাশে যে টাকাটা দিবে কিভাবে দিবে, নাম্বার থাকতে হবে না, তাহলে বিকাশের নাম্বারটা টাইটেল দিয়ে দিলাম বিকাশ, বিকাশ পেমেন্ট, তারপর বলছে কি ডিসক্রিপশন, প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট অ্যাট ফার্স্ট দেন ফিল আপ দ্য ফর্ম বিলো। আগে টাকা জমা করেন তারপর ফর্ম ফিল আপ করেন। চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন, আপনি পরিবর্তন করতে পারেন। অর্ডার স্ট্যাটাস অন হোল্ড যতক্ষণ পর্যন্ত পেমেন্ট আসবে না। বিকাশ নাম্বার, এখানে আপনার যে নাম্বারে ওরা টাকা পাঠাবে এই নাম্বারটা দিতে হবে। যেমন একটা নাম্বার আমি দিয়ে দিলাম 0172194831 ওকে। এখানে এটা বিকাশের এজেন্ট নাম্বার নাকি পার্সোনাল নাম্বার এটা আপনি সেট করতে পারবেন। ওকে, এনাবল বিকাশ চার্জ, মানে যে টাকা পাঠাবে ওর কাছে চার্জ নেবেন, অবশ্যই চার্জ নিব, টাকা পাঠাবে আমরা চার্জ দিব, তো চার্জ সহ কাটবো 1.85 সেন্ট মানি চার্জ টু প্রাইস। ওকে, ইনস্ট্রাকশন, থ্যাংকস ফর পারচেসিং থ্রু বিকাশ, উই উইল চেক অ্যান্ড গিভ ইউ আপডেট অ্যাজ সুন অ্যাজ পসিবল। এখানে দেখেন একটা বিকাশে নতুন অপশন অ্যাড করছে কি, আপনারা চাইলে কিউআর কোডটাও এখানে অ্যাড করে দিতে পারবেন। কিউআর কোডে ক্লিক করলে যদি কিউআর কোড থাকে, এখানে আছে কোনো কোড, ছবি দিয়ে তো ভর্তি আছে পুরো। এই যে এটাকে অ্যাড করে দিই, দিয়ে সেভ চেঞ্জেস, একদম সেম টু সেম একইভাবে আপনারা চাইলে বাকি দুইটা পেমেন্ট রকেট এবং নগদ সেম, রকেট এবং নগদের নাম্বারটা দিতে হবে এবং কিউআর কোড চাইলে আপনি অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা, এখানে একটা কাজ আরও, অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে যাই, এনেবল চেক আউট, অ্যাকাউন্ট ক্রিয়েশন, এগুলো যা আছে তাই থাকবে, এখানে সমস্যা নাই। ইমেলসে যাই, ইমেলসে নোটিফিকেশানগুলো সেন্ড করবে, এটা অন থাকবে। আমরা ইন্টিগ্রেশনটা চেঞ্জ করছিলাম, ইন্টিগ্রেশনে যাওয়ার পর ইন্টিগ্রেশনে যাওয়ার পর এখান থেকে ইন্টিগ্রেশন থেকে না, এখানে কোনো কাজ নাই, ঠিক আছে। এটা সাইড এভেবিলিটি অলরেডি লাইভ করা আছে, সাইড এভেবিলিটি অলরেডি লাইভ করছে। এবং অ্যাডভান্সে যদি যাই, এখানে ট্র্যাকিংয়ের জন্য একটা মুড চেঞ্জ করতে হয়, সেটা অ্যাডভান্স থেকে অ্যাডভান্স থেকে যাইতে হবে কোথায়, কমার্স, এবং কমার্স থেকে আমাদেরকে এনেবল ট্র্যাকিং এই অপশানটাকে যেন চেক থাকে, এটা যেন চেক থাকে এনেবল ট্র্যাকিং, এটা সবাই দেখে নিয়েন আপনাদেরটা, এবং যদি চেক না থাকে তাহলে চেক দিয়ে সেভ করে দিন। আর পারমালিঙ্ক মনে আমরা অন করছি অলরেডি, পোস্ট পারমালিঙ্ক করছি। পারমালিঙ্কে যাই, যে সেটিংস থেকে পারমালিঙ্কে যাবেন, যাওয়ার পর যে করছি অলরেডি পোস্ট নেমটা, এটাকে অন করে নিন। পোস্ট নেম অর্থাৎ এই যে পারমালিঙ্কটা যে সাইডে পোস্টের নামগুলো যে শো করে, এই পারমালিঙ্কটা করাইছি এর আগেও। সেভ চেঞ্জেস, ওকে, যা কিছু করলাম সবগুলো সেভ দিলাম। এবার আমরা আবারও আমাদের ওয়েবসাইটে ব্যাক আসে, এটাকে একটা রিলোড দেই। রিলোড দিলে দেখেন এখানে আমাদের কাছে কি চলে আসছে, এবার পেমেন্ট মেথড চলে আসছে। ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার কবে দিলাম, আমি তো সিওডি দিয়েছিলাম না, অন করা ছিল না। আচ্ছা, তাহলে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিতে পারি অথবা বিকাশ দিতে পারি। তবে বিকাশে গেলে কি সুবিধা হচ্ছে দেখেন, কিউআর কোড চলে আসছে ডাইরেক্ট। আচ্ছা, এখানে প্লিজ কমপ্লিট, দেখেন কি বলছে পড়েন, প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট অ্যাট ফার্স্ট দেন ফিল আপ দ্য ফর্ম বিলো। অলসো নোট দ্যাট 1.85% বিকাশ সেন্ড মানি কস্ট উইল বি অ্যাডেড উইথ নেট প্রাইস। অর্থাৎ আপনার ফোনের প্রাইস কত আছে, 2,38,000 টাকা, কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে কত, হ্যাঁ হ্যাঁ, তো কত দিতে হবে, 2 লাখ। এটা আমাদেরকে ক্যালকুলেট করা লাগছে, অটোমেটিকলি বিকাশ সব ক্যালকুলেট করে বলে দিছে যে আপনাকে এই অ্যামাউন্টটা পে করতে হবে, কত, 2,42,403 টাকা। এখন যদি কেউ কিনতে চায় বিকাশ থেকে, কিনবে, কিউআর কোড দিয়ে পেমেন্ট করবে, এবং পেমেন্ট করার পর যে নাম্বার থেকে সে পেমেন্টটা করছে এখানে বিকাশ নাম্বারটা বসাবে এই জায়গাটায়, এবং ট্রানজ্যাকশান আইডিটা নিচে দিয়ে দিবে, দেওয়ার পর এটাকে প্লেস অর্ডার করে দিবে। বুঝতে পারছেন? আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের টাকাগুলো কিউআর কোড দ্বারা সেন্ড করে পাঠায় দেখতে পারেন যাচ্ছে কিনা।
আমি কনফার্ম করবো যে আসছে কিনা এখানে। ওকে, হ্যাঁ আমরা ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলাম, করার পর আমি যদি এটাকে, আচ্ছা দেখেন এখানে প্লেস অর্ডারে ক্লিক করলাম, কি মিস করলাম, আচ্ছা তথ্যগুলো ফিল আপ করা নাই, তথ্যগুলো ফিল আপ করে আবার প্লেস অর্ডার দিলাম। প্লেস অর্ডার করার পর আবারও ইউআরএল এ পরিবর্তন আসলো। কি পরিবর্তন আসলো? এই দেখেন অর্ডার রিসিভড নামে একটা অপশন চলে আসছে। তার মানে বুঝতে পারলাম যে যদি আমি কোনো কন্টেন্টকে দেখি তাহলে সেটা ইউআরএল কন্টেন্ট প্রোডাক্ট, অ্যাড টু কার্ট করলে কি আসবে? কার্ট, চেক আউট করলে চেক আউট, এবং অর্ডার পারচেস করলে অর্ডার রিসিভড। আচ্ছা এই অর্ডারটা যে দিলাম, আমাদের অর্ডার নাম্বার হচ্ছে 1318। এই অর্ডারটা আমাদের ওয়েবসাইটে আমরা যদি ই-কমার্সে যাই, এই যে ই-কমার্সে যাই, কোথায় ই-কমার্সে যাই, যদি আমরা হ্যাঁ এখান থেকে যদি অর্ডারে ক্লিক করি, অর্ডারসের মধ্যে যদি যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে অর্ডার আসছে। এই দেখেন আবিদ খান নামে একজন অর্ডার দিল 46 সেকেন্ড এগো, অন প্রসেসিং 2,38,000। এটাকে কি করতে হবে? আমাদের এখন এই অর্ডারটাকে রিসিভ করব, রিসিভ করে আমরা পাঠিয়ে দিব কার কাছে? যেখানে প্যাকেটিং হবে। প্যাকেটিং হয়ে যদি অর্ডারটা চলে যায় তাহলে আমরা সিলেক্ট করব, ও যদি প্রোডাক্টটা আমার রিসিভ করে দেয় তাহলে আমরা কমপ্লিট করে দিব, আর যদি প্রোডাক্টটা রিটার্ন পাঠাতে দেয় তাহলে আমরা কি করব? ক্যান্সেল করে দেব। আর যতক্ষণ পর্যন্ত এই প্রোডাক্টটা তার কাছে পাঠাচ্ছি না ততক্ষণ পর্যন্ত এটা প্রোডাক্টটা কোথায় থাকবে? অন হোল্ড থাকবে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো মনে করেন আমরা প্রোডাক্টটা ডেলিভারি করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই, তাহলে এই প্রোডাক্টটা হয়ে গেল কি? ডেলিভার্ড। এবং যখনই এখানে কমপ্লিট হবে তখনই আমাদের স্টক থেকে এটাকে মাইনাস করে দিবে একটা। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা এটা তো বুঝলাম। এখন এই ধরনের অ্যাক্টিভিটি যারা আমাদের ওয়েবসাইটে করবে তাদের কাছে আমরা পুনরায় মার্কেটিং করব। তো এরা যারা মানে এই ধরনের অ্যাক্টিভিটি, অ্যাড টু কার্ট, চেক আউট, এদেরকে আমরা ধরবো কিভাবে? এদেরকে ধরার জন্য আমাদেরকে ট্র্যাকিং করতে হবে, অর্থাৎ আমরা এখান থেকে হেল্প থেকে বিজনেস ম্যানেজারে যাই। আচ্ছা আমি একবার খালি ক্যাটালগে ঢুকে আপনাদেরকে ম্যানুয়ালটা একটু দেখাই দিই, তারপর যাই বিজনেসের ট্র্যাকিং এর কাজটা দেখাবো। আচ্ছা এখানে আমরা কমার্স ম্যানেজারে একবার ঢুকি খালি। হ্যাঁ আমাদের কাছে অলরেডি মোবাইল হাবস আছে, মোবাইল গ্যালাক্সি হাবসেই তো কাজ দেখাইছিল তাই না? হাবসে কাজ দেখাইছিলাম। আর আমাদের কাছে এই যে মোবাইল গ্যালাক্সি ক্যাটালগ আছে, ক্যাটালগে ক্লিক করি, রিলেটার। তো এখানে কিছু সমস্যা দেখাচ্ছে, দেখার সমস্যা নাই, এটা প্রবলেম না। আমরা যদি ক্যাটালগে যাই, ক্যাটালগ থেকে আইটেমে যাই, তো দেখেন আগের প্রোডাক্ট দুইটা অ্যাড করা আছে এখানে, স্যামসাং এবং আইফোন আছে না? আমরা আরও যদি প্রোডাক্ট অ্যাড করতে চাই তাহলে অ্যাড প্রোডাক্টে ক্লিক করব, এবং এখানে অপশানগুলো দেওয়া আছে দেখেন, ম্যানুয়াল আছে, ডাটা ফিড, ম্যানুয়াল, পিক্সেল। ডাটা ফিড হচ্ছে কিন্তু প্লাগ ইন, ডাটা ফিড একটা হচ্ছে প্লাগ ইন, এই প্লাগ ইন থেকেও কিন্তু আপলোড করা যায়। তো আমরা যদি ডাটা ফিডে ক্লিক করি, যেহেতু প্রোডাক্টটা অলরেডি ডাউনলোড করে রাখছি বা আপলোড করে রাখছি, সেম প্রোডাক্ট তো আর দিতে পারবো না। তো ডাটা ফিডে ক্লিক করলে কি হয়? ইউজ এ ইউআরএল অর গুগল সিট। কি ইউজ করতে হবে আমাদেরকে এখানে? আপনার গুগল সিট সম্বন্ধে ধারণা আছে আপনাদের? Use a URL or Google Sheet. Enter URL from your server, hosting website or Google spreadsheet. You can link to CSV, TSV, XML এই ফাইলগুলো দিতে পারেন, অথবা আপনি আপলোড করতে পারেন। কিন্তু আপনাদের মাথায় এটা আসতেছে না যে আমরা কোন লিঙ্ক দিব এবং কোন ফাইল আপলোড করব। CSV বলতে কি বুঝাচ্ছি আমরা? CXV বলতে কি বুঝাচ্ছি? SLSX এগুলো কোন ফাইল? কি XLSX এটা কোন ফাইল? এটা তো ছবি বের করার সময় মানে সেগুলো যে ডাউনলোড করব সেই সময় তো দেখায় CSV, জিপ ফাইল। এটা কোন ফাইল? এটা তো ইয়ে জানি না। ছবি যেটা আমরা করি, ছবিটা
কোনটা হয়? জেপিজি ঠিক আছে, রাইট। ছবি হচ্ছে জেপিইজি, পিএনজি, এটা রাইট। আচ্ছা, ভিডিও যেগুলো দেখি এগুলো কোন ফরম্যাট হয়? এবিআই হয়, ডাব্লিউএমবি হয়, এমপি4 হয়, ডিএটি ফাইল হয়, ভিওবি ফাইল হয়, এগুলো ভিডিও হয়। অডিও অডিও হয় এমপি3 হবে এমপি3, এএমআর, ডাব্লিউএমআর, এগুলো হচ্ছে অডিও। আচ্ছা, ওয়ার্ডের ডকুমেন্ট ফাইলটা কি হয়? ডকুমেন্ট ফাইলের যেভাবে তোমরা বললা না এমপি4, এমপি3, এটাকে বলা হয় এক্সটেনশন। মানে ফাইলের শেষের দিকে ডট দেওয়ার পর এটা অ্যাড করা হয় যে এটা কোন প্রোগ্রাম দ্বারা তৈরি করা হলো, বংশগত নাম যেটাকে বলি আমরা। হ্যাঁ, এটা এক্সেল শিট, এক্সএলএসএক্স, এটা হচ্ছে এক্সেলের এক্সটেনশন, তোমার তো মনে থাকার কথা। সিএসভি, এটাও এক্সেলের। টিএক্সটি, এটা হলো নোট ফাইল, টেক্সট ফাইল। তারপর হচ্ছে ডক্স, ওয়ার্ড ফাইল। পিপিটিএক্স, পাওয়ার পয়েন্ট ফাইল। এডিডিবি, এক্সেস ফাইল। একইভাবে কিছু ডিফল্ট ফরম্যাট হচ্ছে ডট পিএসডি, ফটোশপ। ফাইলের মানে হ্যাঁ, তো এখানে যাচ্ছে এরা ডাটা শিট চাচ্ছে। এখন আমাদের প্রোডাক্টের সিট কই পাবো? হ্যাঁ, তো এখানে তো গুগল সিট চাচ্ছে, আর আমাদের প্রোডাক্ট তো ওয়েবসাইটে আছে, ঠিক না? হ্যাঁ, কেমনে নিয়ে যাবো কন দেখি? এই যে বলেন, শপে গেলাম, এখান থেকে এটা কপি করবো, এই যে এইভাবে ধরবো আর কপি করবো, তাই? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাতে ক্লিক করব, ক্লিক করে একটা ছবি নিব, টাইটেল নিব, এগুলো কোথায় কপি করব? এক্সেল ফাইলে কপি করব। আচ্ছা, এটাকে সহজভাবে আপনাদেরকে দেখাই। এটারও প্লাগইন আছে। হ্যাঁ, এটারও প্লাগইন আছে। আমরা প্লাগইনে যদি যাই, এখান থেকে প্লাগইনে যাই, প্লাগইনে ক্লিক করলাম। কি হয়েছে আপনাদের? প্লাগইনে ক্লিক করে অ্যাড নিউ প্লাগইনে যাই। এটা পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। দেখেন এখানে চালান নামের পিডিএফ, ইনভয়েস, প্যাকেজ এগুলো দিয়ে রাখছে। একটা ওয়েবসাইট যদি কোনো কাস্টমার সাজায় দেন না, তাহলে পুরো এক্সপিরিয়েন্স হয়ে যাবে ওয়ার্ডপ্রেস নিয়ে, ভালো এক্সপিরিয়েন্স চলে আসবে। আচ্ছা, এখানে আমরা দিলাম ডাটা ফিড লিখলে চলে আসে। কমার্স আসছে না, এটা হচ্ছে সিএফএক্স ফিড লিখলে চলে আসে। নাই পাচ্ছে না, নতুন আছি। এই যে পাইছি, সিএফএক্স না, সিটিএক্স ফিড। এখানে বলছে কি দেখেন, জেনারেট ইরোর ফ্রি কমার্স প্রোডাক্ট ফিড ফর গুগল শপিং, ফেসবুক আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, আইডিওলো, স্ন্যাপচ্যাট, টিকটক অ্যান্ড আদার্স। তো এই ফিডটাকে আমরা অলরেডি ফিড ইনস্টল করা আছে আপনাদের, এই দেখেন। তাহলে ফিডের কাজও দেখাইছি, কাকে দেখাইছি আপনাদের ইয়া দিয়ে? না, 10-এর ফিডের কোনো কাজ দেখায়নি তাদেরকে। হ্যাঁ, এই সিটিএক্স ফিড কমার্স প্রোডাক্ট ফিড ম্যানেজার, এটাকে আপনারা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং অ্যাক্টিভ করবেন। আচ্ছা, আপডেট নাও এখানে আমি একটু দিয়ে রাখি, আপডেট যেহেতু চাচ্ছে, তার মানে নতুন আপডেট আসছে। আচ্ছা, করার পর কি করতে হবে আমাদেরকে? আমরা এখান থেকে সিটিএক্স ফিডে যাব, গেলাম, সিটিএক্স ফিডে আসলাম। আমরা ম্যানেজ হলো যে আগে থেকে ফিড তৈরি করা থাকলে ম্যানেজ করব। যেমন যেহেতু সিটিএক্স নামাইছি, তার মানে এখানে একটা ফিড আমি তৈরি করছি। এই যে জিএমসি ফিড তৈরি করা আছে দেখেন, ফর গুগল। আচ্ছা, এটা গুগল, যারা গুগল ক্লাস করতেছে তাদেরকে দেখাইছিলাম গুগলের জন্য, কিন্তু আপনাদেরকে তো গুগলের জন্য দরকার নাই, আপনাদেরকে দরকার হচ্ছে ফেসবুকের জন্য। তাহলে আমরা কি করব? আরেকটা ফিড তৈরি করব। কোথায় যাব আমরা? মেক ফিডে যাব, আরেকটা ফিড তৈরি করব। এবং আচ্ছা, আরেকটা ফিড তৈরি করতে গেলাম, এখানে বলতেছে কান্ট্রি বাংলাদেশে ডেলিভার করতে যাচ্ছি টেমপ্লেট। এই টেমপ্লেটটা কিসের জন্য হবে? গুগল শপিং। আমরা এর আগে যেটা দেখেছি ওটা কিন্তু গুগল শপিং এর ছিল। আপনাদেরটা হচ্ছে কি? ফেসবুক আছে এখানে, থাকার তো কথা। ইটসি দেখেন, ই কমার্স, আইটি, ছাড়ে আসছি মনে হয় উপরে। আমার তো ফেসবুক আমার চোখ দিয়ে গেল সামনে দিয়া, ওই দেখেন ফেসবুক ক্যাটালগ,
খেয়াল করছেন? পিন্টারেস্ট ক্যাটালগ আছে না? আর মিস যাবে না, চশমা পরে নিছি আবার। এই দেখেন ফেসবুক ক্যাটালগ, টেমপ্লেট নিয়ে নিলাম, ফেসবুক ক্যাটালগ, ফাইলের নেম দিলাম আমরা, হ্যাঁ কি এফবি ডাটা ফিড। ফাইল টাইপ, এখানে একটা ফাইল হলো XML, আর একটা ফাইল হলো CSV, আর একটা হলো XLSX। আচ্ছা XML কোন ফাইল? XML কোন ফাইল? HTML ফাইল, HTML ফাইল। এগুলো কিন্তু বেসিক একটু ধারণা রাখবেন, মানে SML কি, ডক্স কি, MP4 কি, DOT কি, DAT কি, তো এগুলো বেসিক একটা ধারণা রাখবেন, না হলে এই ফাইলগুলো বুঝতে পারবেন না। দেখেন আমরা CSV ফাইলটাও ইউজ করতে পারবো, XLSX-টাও ইউজ করতে পারবো, কারণ এখানে দুইটাই চাইছে। এই দেখেন CSV আছে, TSV আছে, XML-ও আছে, XML-ও নিতে পারবো। আবার XLSX ফাইল আপ টু 100 MB, কিন্তু 100 MB-র ভিতরে থাকতে হবে। আমরা CSV-টাই তৈরি করি, এখানেও CSV চাইছিল। তো তৈরি করার জন্য আবার ব্যাক করি কোথায়, এই জায়গায় আমরা XML-এর জায়গায় কি নিয়ে নিলাম, CSV করলাম। ইনক্লুড ভেরিয়েশন, অল ভেরিয়েশন, ডেলিমিটার, কমা, ইনক্লুড, ওকে, সব কিছু ঠিক রাখলাম। এবার নিচের দিকে আসেন, এখানে প্রোডাক্টের ফেসবুক অ্যাট্রিবিউটস, টাইপ, ভ্যালু, সাফিক্স সব কিছু দেওয়া আছে। শুধু আমাদেরকে একটা জিনিস চেঞ্জ করতে হবে, প্রোডাক্ট টাইপ। আমাদের প্রোডাক্টটা কোন টাইপে আছে, এটা আমাদের প্রোডাক্টের টাইপ কি আছে, ইলেকট্রনিক্স, তাই না, মোবাইল ইলেকট্রনিক্স। তো এটাকে আমরা এই যে ফেসবুক প্রোডাক্ট দেওয়া আছে, ফেসবুক প্রোডাক্ট ক্যাটাগরি, এই জায়গায় আমাদেরকে ইলেকট্রনিক্স লিখে দিতে হবে। ইলেকট্রনিক্স অনেক সময় পাওয়া যায় লিখলে, অ্যাট্রিবিউটস, এই জায়গায় সিলেক্ট করার অপশান দিছে, এই যে এই জায়গায় সিলেক্ট করতে হবে। দেখি এখানে সিলেক্ট করলে কিছু আসে কিনা। এই যে ইলেকট্রনিক্স সেলফোন, এটাই না, রাইট, পাই গেছি আমরা, গুড। আচ্ছা তাহলে আমরা টাইপ সিলেক্ট করে দিলাম, বাকি যা আছে তাই রাখলাম, যেভাবে আছে সেভাবে রাখলাম। আপডেট অ্যান্ড জেনারেট ফিডে ক্লিক করব। ফিড কনফিগারেশন সেভড, এই যে ফিড আমাদের সেভড হয়ে গেল, বাট এটাকে আমাদেরকে তো ডাউনলোড করতে হবে। তো ফিডটাকে ডাউনলোড করার জন্য ভিউ ফিডে যদি ক্লিক করি আমরা, এই যে চলে আসছে, ফিডটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোডটা হলো কোথায়, এফবি ডাটা ফিড লেখা আসছে না, 3.7 KB, আমাদের 100 MB-র ভিতরে আছে। পিসিতে যাই, ডাউনলোডে যাই, কোনটে ভিউতে যাই, গ্রুপ বাই ডেট দিয়ে দেই, এই যে আসছে, ডেট দিয়ে দেয়, মানে আজকে তাজাটা সামনে চলে আসলো। এটাকে আমরা খুলবো কোথায়, দেখেন এক্সেলে খুলছে। এক্সেলের ধারণা তো আছে আপনাদের, হ্যাঁ, দেখেন অটোমেটিকলি সবগুলো কলাম আলাদাভাবে তৈরি করে ফেলছে। আইডি, টাইটেল, ডিসক্রিপশন, ইমেজ, গ্রুপ, লিঙ্ক, দেখেন তিনটা একই গ্রুপের ইমেজ, আর একটা আলাদা স্যামসাংটা, বাকি আইফোনে তিনটা ভ্যারাইটি আছে। প্রোডাক্ট টাইপ আইফোন, স্যামসাং, এফবি গ্রুপ, ইলেকট্রনিক্স, ইমেজ, লিঙ্ক, কন্ডিশন, সব এভরিথিং চলে আসছে না। এখন এটাকে আমরা এভাবেই রাখলাম, কোনো এডিট করব না, এভাবে রাখলাম। এই অবস্থায় আমরা আবারও চলে আসলাম এই জায়গায়, বলছে আপলোড ফ্রম ইউর কম্পিউটার। আমরা তো আপলোডই করব, আপলোড করার জন্যই কিন্তু এতগুলো কাজ করলাম CTX ফিড দ্বারা, ওকে। এবং সেটাকে আমরা করব কি, এখানে আপলোড করার জন্য এই যে চুজ ফাইল অন ইউর ডিভাইস, যা ক্লিক করে দিলাম, ইংরেজিটা বুঝতে পারছি, তাহলে সিলেক্ট করে ওপেন করে দেই, চুজ হয়ে গেল এফবি ডাটা ফিড ডট CSV। এটাকে আমরা কি করব, নেক্সট করব। এখানে নাম দিতে বলছে নিউ ডাটা ফিড ফর মোবাইল গ্যালাক্সি ক্যাটালগ আর ডিফল্ট কারেন্সি। নিউ ডাটার জায়গায় আমরা যদি এটাকে এফবি ডাটা ফিড দিয়ে দিই, যে কোনো নাম দিতে পারি, ফর মোবাইল গ্যালাক্সি ক্যাটালগ, সিলেক্টে কারেন্সি ডিফল্ট, আমাদের কি দেওয়া আছে সব, বিডিটি বাংলাদেশি টাকা, ওকে, আপলোড দিয়ে দেই। এটা একটা প্রসেস ছিল ক্যাটালগে ডাটাগুলো আপলোড করা, ডাটা ফিড CSV, এটা আপলোড হতে সময় লাগবে। ইউর ডাটা ফিড ইজ বিং আপলোডেড, এই দেখেন 4টা আইটেম আসছে, আইটেমস নট আপলোডেড ফর 0, মানে 4টা আইটেম আমাদের আপলোড হয়ে গেছে। আইটেম আপডেটেড অর অ্যাডেড, কয়টা আইটেম অ্যাডেড হয়েছে আমাদের, আর হয়নি কয়টা, একটাও না, সবগুলো আসছে, কোনো ইরোর নাই আমাদের, 4টাই আসছে আমাদের। আইটেমসে যদি আমরা ক্লিক করি,
এই যে আইটেমসগুলো আমাদের চলে আসছে কোথায়, ডাটা সোর্সের মধ্যে শো করতেছে। দেখেন ডাটা সোর্সে 3টা আইটেম আইফোন, একটা হচ্ছে স্যামসাং। আচ্ছা তাহলে এটা বুঝতে পারছেন। আরেকটা ওয়ে হলো, আরেকটা ওয়ে, আবারও আইটেমে যাই। আরেকটা ওয়ে হলো, দেখেন এখানে ডাবল ডাবল হয়ে গেছে, সব ডাবল ডাবল হয়ে আসছে। আরেকটা ওয়ে হলো অ্যাড প্রোডাক্টে ক্লিক করে ম্যানুয়াল দ্বারা, ম্যানুয়ালে যদি যাই, এই দেখেন ম্যানুয়ালে গেলে আপনাকে সব তথ্য বসাইতে হবে। কিভাবে? ইমেজ অ্যান্ড ভিডিও, ইমেজ অ্যান্ড ভিডিও নিতে হবে, টাইটেল লিখতে হবে, ডিসক্রিপশন পেস্ট করতে হবে, ওয়েব লিঙ্ক দিতে হবে, এগুলো হাতে হাতে করতে হবে। ওই যে বললেন না, ওই যে প্রথমে যে কপি করে পেস্ট করে দিব, তো কপি করে এখানে পেস্ট করে দেন, বুঝতে পারছেন? এখানে আপনারা এই যে ইমেজ ভিডিওতে ক্লিক করেন, চুজ এ ফাইল নিতে পারেন, ক্লিক করবেন, এই যে আপলোড করা লাগবে 1 বাই 1 এখানে, বুঝতে পারছেন? এটা ম্যানুয়ালি, এটা ম্যানুয়ালি। এই যে ইমেজ চলে আসছে, এবার টাইটেল, এবার ডিসক্রিপশন, এরপর অনেক আছে। এরপর যেগুলো রিকোয়ার্ড লিখবে সেগুলো দিতেই হবে, এগুলো দিতে হবে। ডিসক্রিপশন দিতে হবে, ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে, প্রাইস বসাইতে হবে, সেল প্রাইস দিতে হবে, ফেসবুক প্রোডাক্ট ক্যাটাগরি দিতে হবে, কন্ডিশন দিতে হবে, অ্যাভেলেবিলিটি দিতে হবে, স্ট্যাটাস দিতে হবে, ব্র্যান্ড দিতে হবে, কন্টেন্ট আইডি, এগুলো সব বসাই। এটা অপশনাল, এটা দিতে হবে না। যেটা অপশনাল এগুলো বাদ, যেগুলো অপশন ওটা দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু যেগুলো অপশনাল লেখে নেই সেগুলোকে কি করতে হবে? 100% দিতে হবে। এভাবেও ক্যাটালগুলো অ্যাড করতে পারেন। তাহলে 3টা মেথড দেখালাম ক্যাটালগ অ্যাড করার। একটা মেথড অটোমেটিকলি ব্যাস 10কে দেখাই দিয়েছিলাম, আপনারা 9কে আরো 2টা এক্সট্রা দিয়ে দিলাম, এটা কিন্তু ওদেরকে দেয়নি। নেক্সট ওরা পাওয়া যাবে। ওরা অন্য গতিতে অন্য জায়গায় চলে গেছে, এখন ওদেরকে ব্যাক করে আনলে প্রবলেম আছে এটাতে। আচ্ছা, ক্যাটালগ নিয়ে আর কোনো প্রবলেম আপনাদের? পারবেন তো না? তাহলে এই 2টা মেথডকেও প্র্যাকটিস করে নিয়েন, তাহলে কাজগুলো করতে সুবিধা হবে। ওকে, তো আমি আবারও ব্যাক করি এখান থেকে, বিজনেস ম্যানেজার, লিভ। এবার আমি এখান থেকে চলে আসতেছি যে আমাদের বিজনেস সেটিংয়ে। আচ্ছা, ডাটা সোর্সে যাব, এখানে ক্যাটালগের কাজ করছি আমরা। আচ্ছা, আগে দেখেন এই পিক্সেলটা ক্যাটালগ তৈরি করতে যায়, পিক্সেল অটোমেটিকলি তৈরি হয়ে আসছে, মোবাইল গ্যালাক্সি মেটা পিক্সেল অটোমেটিকলি তৈরি হয়ে আসছে। কিন্তু পিক্সেলের যাবতীয় কাজ এখন অন্য মন্ত্রণালয়কে ট্রান্সফার করা হয়েছে। এর আগেও দেখাইছিলাম আপনাদেরকে যে পিক্সেলের সব কাজ করতেছে ডাটা সেট। এই যে ডাটা সেটে চলে আসি, এখানে সব কাজ হবে। All the metadata set you have added to business manager will be listed here. এই জায়গা থেকে কাজ করব, ট্র্যাকিং এর কাজগুলো সবগুলো ডাটা সেট দ্বারাই করব। তো আমরা ডাটা সেটে আসছি, পিক্সেলে আমাদের অটোমেটিকলি তৈরি হয়ে আসছে। পিক্সেলের কাজ করতে হলে আমাদেরকে যাইতে হবে কোথায়? ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলাম, ইভেন্ট ম্যানেজার। আমরা তো এর আগে করলাম কাস্টম ম্যানেজার, কমার্স ম্যানেজার। ইভেন্ট ম্যানেজারে ক্লিক করে এই যে ইভেন্ট ম্যানেজারে চলে আসছে, অটোমেটিকলি আমাদের মেটা পিক্সেল তৈরি করা আছে। ডান করি এখানে আমাদের কোন রকমের। আচ্ছা, এখানে ডাটাগুলো অলরেডি দেখেন, অ্যাড টু কার্ট, ব্রাউজার সাইট ট্র্যাকিং এর কাজ তো আপনাদের দেখায়নি, ট্র্যাকিং এর কাজটা দেখায়নি। তবে আমাদের ওয়েবসাইট মনে হয় আমাদের এটার সাথে কানেক্টেড করা হয়েছে, কানেক্টেড করা আছে না, ওই যে ক্যাটালগ কানেক্ট করে দিছি, যার কারণে অটোমেটিকলি এই যে ডাটা আসতেছে। দেখেন এই যে অ্যাড টু কার্ট, এই যে পেজ ভিউ, এই যে ইনিশিয়াল চেক আউট, এটা কি অটোমেটিকলি এখানে আসতেছে। টোটাল ইভেন্ট 54 বার ক্লিক করা হয়েছে অ্যাড টু কার্টে, 10 বার পেজ রিভিউ করা হলো, ইনিশিয়াল চেক আউট কতবার করছে? 4 বার। এগুলো অটোমেটিকলি চলে আসছে। আচ্ছা, এটাকে যদি আমরা সেট আপ করি, একটা হচ্ছে পিক্সেল দেওয়া আছে, ওয়েবসাইটে দেখেন ওয়েবসাইট এখানে কানেক্টেড করা আছে, দেখেন ওয়ান ওয়েবসাইট, ওয়ান কানেক্টেড ক্যাটালগও কানেক্ট করা আছে। ম্যানেজ ইন্টিগ্রেশন, আমরা ক্রিয়েটে ক্লিক করলে এখানে কিছু অপশন পাবেন, ক্রিয়েট কাস্টম কনভার্সন, ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট লুক লাইক অডিয়েন্স। অডিয়েন্স ক্রিয়েট করতে গেছিলাম, ওখান থেকে কিন্তু এখানে আসছে। পুরা অডিয়েন্স কানেক্ট করার কাজ এখনো শেষ করিনি। আচ্ছা, যাবো, অ্যাডও আমরা ক্রিয়েট করব না, আমরা ক্রিয়েট কাস্টম কনভার্সনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলছে ক্রিয়েট এ কাস্টম কনভার্সন, নাম দিতে বলছে, একটা ডিসক্রিপশন দিতে বলছে, ডাটা সোর্স একটা পিক্সেল চাচ্ছে, ইভেন্ট দিতে বলছে, এবং কি ইভেন্টটাকে ধরবে কি হিসাবে সেটা চাচ্ছে। তো আমরা এই জায়গায় ক্লিক করলাম, সে মনে করেন কন্টেন্ট ভিউ বা আইটেম ভিউ যেটাকে বলি,
এটা ডিসক্রিপশন দিলে দিতে পারেন, না দিলে সমস্যা নাই। কোন পিক্সেলে রেকর্ড করবে, যে পিক্সেলটা ক্রিয়েট হয়েছে আমাদের সবার হয়েছে না পিক্সেল ক্রিয়েট, সবারই তো হওয়ার কথা, সবারই হয়েছে না পিক্সেল ক্রিয়েট, সবারই হয়েছে। যদি পিক্সেল ক্রিয়েট না হতো তাহলে এই কাজটা, যে কাজটা আমরা করতে যাচ্ছি এখানে, এটা আমি নতুন করে দেখাই, এখানে আপনাদের জন্য একটু হজবরল হয়ে যাবে, কারণ অলরেডি এটা ক্রিয়েটেড। তো আমি এটাকে ক্লোজ করে দেই। এই কাজটাই আমরা করব ডাটা সেটে, সেম কাজ, একই পিক্সেলের পুরো কাজ এই মন্ত্রণালয়, এটা ছিল ওল্ড মন্ত্রণালয়, এটা হচ্ছে নতুন মন্ত্রণালয়। নেক্সট কার্যক্রম সব কোথা থেকে হবে, ডাটা সেট থেকে। আসেন ডাটা সেটে অ্যাড ক্লিক করলাম, ক্লিক করার পর একটা নতুন করে ডাটা সেট তৈরি করি, নাম দিয়ে দিলাম মোবাইল, কি দিব, হাফস না গ্যালাক্সি, কি আছে আপনাদের, গ্যালাক্সিস এসএস একটা ডাটা সেট তো তৈরি করি নাই, ডাটা সেট তৈরি করতেছি আমরা, ক্রিয়েট। এই যে তৈরি হয়ে আসছে। চুজ হাউ টু কানেক্ট ইউর ওয়েবসাইট, কিভাবে, ওটা দেখেন অলরেডি কানেক্টেড হয়ে আসছে, আর এখন আমাদেরকে এটা কি করতে হবে, কানেক্ট করতে হবে। চুজ হাউ উড লাইক টু কানেক্ট ইউর ওয়েবসাইট অ্যান্ড সেন্ড ওয়েব অ্যাক্টিভিটি টু মেটা, কিভাবে আপনি আপনার ওয়েবসাইটকে কানেক্ট করতে চাচ্ছেন এবং আপনার অ্যাক্টিভিটিসগুলো মেটাকে কিভাবে পাঠাবেন। আচ্ছা, একটা হচ্ছে মেটা পিক্সেল অনলি, মেটা পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই, আর একটা হচ্ছে সাকসেস স্টোরি ফর বিজনেস লাইক ইউর্স মোবাইল, দ্য ফলোয়িং ডাটা সেট উইল বি ইউজড ফর মোবাইল গ্যালাক্সি। ওকে, তো আমরা দুইটাই নিলাম, মেটা পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই বোথ। নেক্সট, ম্যানুয়ালি ইমপ্লিমেন্ট এপিআই, ইনস্টল কোড ম্যানুয়ালি ইউজ। তো আমরা এটাকে আপাতত ক্রস করি, এখানে প্রয়োজন নাই। আমরা এই যে আইডি পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের ডাটা সেটের আইডি। এবার আমরা যদি ওপেন ইভেন্ট ম্যানেজারে যাই, আসবে কি না, আসছে। এখন যেটা তৈরি করছি এটা নিচেরটা, আর এটা আগে তৈরি হয়েছিল অটোমেটিকলি। নিচেরটা হচ্ছে আমাদের নতুনটা, ডাটা সেটে যেটা তৈরি করে আসছি, দেখেন ডাটা সেটের লোগোটা আলাদা, আর এটা হচ্ছে পিক্সেল। ডাটা সেটে আসলাম, আসার পর এখানে ডাটা সেটের কোনো তথ্য আসতেছে না, ওভারভিউতে কোনো তথ্য নাই, আছে কি না। আচ্ছা, তাহলে কি বলছে দেখেন, ইউর ডাটা সেট হ্যাজ নট রিসিভড এনি অ্যাক্টিভিটি। ওকে, সেন্ড ইভেন্ট ফ্রম সার্ভার, গেদার ওয়েবসাইট ইভেন্টস ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটি, আরেকটা বলছে শেয়ার ডাটা ফ্রম মোবাইল অ্যাপ, শেয়ার ডাটা স্টোর ইন স্প্রেডশিট। আচ্ছা, আমরা যদি গেদার কি বলছে ওয়েবসাইট ইভেন্ট ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটি থেকে ক্লিক করি, সেট আপ মেটা পিক্সেল, এই অপশনটা আসে। সার্ভারও দেখাবো, ব্রাউজারও দেখাবো, আমরা এই দুটাই কাজ করব, সার্ভার অ্যান্ড ব্রাউজার। তো আমরা ব্রাউজারে ক্লিক করলাম, গেট সেট আপ মেটা পিক্সেল। এখানে বলছে ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট, ইনস্টল কোড ম্যানুয়ালি, ক্লিক করলাম। কি বলছে, ইনস্টল ব্যাশ কোড, দ্য পিক্সেল কোড ইজ স্নিপড of JavaScript that's added to the header section of your website. কোন সেকশন, section of your website. The pixel has two parts, the base code and the event code. Base code always হেডে বসবে, ব্যাস কোড যেটা ব্যাস কোড সেটা অলওয়েজ কোথায় বসবে, হেডে বসবে। তাহলে আমরা এটাকে কপি করব, তাই না। বলছে এক নাম্বার কাজ বলছে কপি বেস কোড, কপি করলাম। তারপর 2 নাম্বার কাজ বলুক পেস্ট বেস কোড টু ওয়েবসাইট, কোথায় পেস্ট করব, পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু দ্য বটম অফ দ্য হিডার সেকশন জাস্ট অ্যাবভ দ্য ক্লোজ হিডার। বটম বলতে কি বুঝায়, একদম নিচে, কিন্তু এখানে একটা কথা আরো উল্লেখ করলো, জাস্ট অ্যাবভ দ্য, মানে কি বুঝায়, ঠিক হেড ট্যাগটা ক্লোজ হওয়ার আগে, নিচে একদম হেড ট্যাগ ক্লোজ হওয়ার আগে। ওকে, কপি করলাম, কপি আবারও করলাম। এবার আমরা চলে আসি কোথায়, ওয়েবসাইটের ব্যাক এন্ডে। কোথায় যাব, এই মিম মাহজাবিন কোথায় যাব কোড বসাইতে, তোমার নাম মিম মাহজাবিন, কে বলতেছে বলেন, কোথায় যাব, হ্যাঁ এপিআরএনসে যাব, এরপর ফুস এগুলো বন্ধ করেন, এরপর কোথায় যাব, থিম ফাইল এডিটর, তারপর ওয়েবসাইট না খুললে আমি কি করব, এরপর কোথায় যাব, একটু স্ক্রল করি, হ্যাঁ
এদিকে একটু স্ক্রল করি, এখানে কোথায় যাব? হেডার পিএইচপি নাকি? হেডার পিএইচপি কি পার হয়ে গেল নাকি ফির আবার? সিএসএস চলে গেছি যে আমরা, এই যে হিডার পিএইচপি খুলেই নেই, তার আগে আমরা স্ক্রল করা শুরু করছি। হিডার পিএইচপি, এরপর দাঁড়ান দাঁড়ান, খুলতে দেন আগে, খুলতে দেন। ওই যে লেজ ছাড়া টিকটিকি দৌড়াচ্ছে, এখনো খুলে নেই, পুরোটা খুলতে দেন। খুললে নাম্বার চলে আসে সাইডে, যখন পুরোটা ওপেন হয়ে যাবে। এটা আসলে থার্ড পার্টি চালাচ্ছি তো আমরা, ভাড়াটিয়া, জেনুইন ওয়েবসাইট না তো, এই জন্য একটু স্লো, যে দেখেন নাম্বার সহ চলে আসছে। আচ্ছা, এরপর কোথায় যাব? এই যে হেড ট্যাগ, তাই না? হেড ট্যাগ এটা ওপেন, আর হেড ট্যাগ এটা হচ্ছে ক্লোজ। কোথায় রাখতে কইছে? ঠিক একদম এর উপরে, তাই না? তো আমরা এই জায়গাটায় একটা ইন্টার দিয়ে গ্যাপ করে নিই, ঠিক আছে? ঠিক এখানে আমরা পেস্ট করে দিব। কন্ট্রোল, কন্ট্রোল কি ভি, কোনো প্রবলেম নাই, ইন্টার দিলে স্পেস করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক ক্লোজ হেড ট্যাগের উপরে রাখলাম। রাখার পর কি করব? এটাকে আমরা আপডেট করব। আমরা জানি যখনই কোনো কোড আমরা বসাবো, আপডেট করব, তখনই কি করতে হবে? আমাদেরকে ওয়েবসাইট একটু ব্রাউজ করতে হবে। আমরা যদি সামথিং কিছু ব্রাউজ করি, তাহলে ওই কোডটা ওয়েবসাইটের সাথে কি হয়ে যাবে? অ্যাডজাস্ট করে নিবে। ওকে, তাহলে আমরা কপি করলাম, বসাইলাম এখানে দুই একটা প্রোডাক্ট। যেহেতু এটা অনেক স্লো, তাহলে আরেকটু আমাদেরকে ব্রাউজিং সময়টা একটু বাড়াই দিতে হবে, কিন্তু আমাদের কাছে টাইম কম, অলরেডি 46 মিনিট হয়ে গেছে। ওকে ওকে, হ্যাঁ ওকে। তাহলে এবার আমরা কি করব? এখানে তো কর্নারের ভিতরে চলে গেছে, বোঝাও তো যাচ্ছে না, কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, যে কি করবো, আর কোনো উপায় নাই। হ্যাঁ, মাউস দিয়ে কন্ট্রোল চাপে ধরে একটু স্ক্রলটা ঘুরে দেন, ছোট হয়ে যাবে, যে 80%। এবার দেখা যায়? হ্যাঁ, ওটাই তো, ওটাও জানতে চাচ্ছি আপনাদের কাছে, কারণ আপনাদের কাছে ভিতরে চলে যাবে, স্ক্রিনশট নিয়ে দিয়ে দিবেন, স্যার এরপর কিচ্ছু আসতেছে না, নাই, কি করব? না, এরকম হয়েছে, স্ক্রিনশট নিয়ে ভাবে দিয়ে বলছে, দেখেন আপনারটা তো কন্টিনিউ আসছিল, আমাদের কিচ্ছু আসে না, আমি তো আর কিছু করতে পারলাম না, এটাই সাবমিট করে দিছি। ওকে, কন্টিনিউ করে দেই এখানে। এবার বলছে ইনস্টল ব্যাশ কোড অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং। ওকে, আমরা অ্যাডভান্স ম্যাচিংটা অন রাখি। অ্যাডভান্স ম্যাচিং এ কি হবে? আপনি কোন সিটি থেকে, কোন কান্ট্রি থেকে, ডেট অফ বার্থ কি, ইমেল কি, স্ট্রিম আইডি কি, জেন্ডার কি, ফার্স্ট নেম কি, ফোন নাম্বার কি, এগুলো সব ট্র্যাকিং হয়ে যাবে। এতগুলো প্রয়োজন পড়ে না। এটা তো কাদের জন্য প্রয়োজন পড়ে? যারা লিড নেয় তাদের জন্য। আমাদের লিড দরকার নেই, আমাদেরকে অডিয়েন্স দরকার। তারপর অন করে রাখি, কন্টিনিউ। এরপর অটোমেটিক কি বলছে? অ্যাড ইভেন্ট ইউজিং ইভেন্ট সেটআপ টুল। ইভেন্ট দ্বারা ট্র্যাকিং করতে যাচ্ছি, ইভেন্ট দ্বারা। এটা ইভেন্ট ট্র্যাকিং হচ্ছে, যেটা করাচ্ছি আপনাদেরকে। ইভেন্ট কি জিনিস? যে আপনার ওয়েবসাইটে এক একটা বাটনকে ট্র্যাক করবে। একটু দেখাই, একটু দেখাইলে হবে না, পুরোটাই দেখাইতে হবে। কি বলছে? ওপেন ইভেন্ট সেটআপ টুলে ক্লিক করে দেই। ওকে, এই জায়গায় কি চাইছে আপনার? ওয়েবসাইট ইউআরএল। ওয়েবসাইটে ক্লিক করলাম, আমাদের ইউআরএলটাকে আমরা কপি করে নেই, কপি। এরপর এখান থেকে যাই, আমরা এটাকে কি করব? পেস্ট। ওকে, এরপর কি বলছে? ওপেন ওয়েবসাইট টেস্ট ইভেন্ট ইন ইভেন্ট ম্যানেজার। আমরা যদি ওপেন ওয়েবসাইটে ক্লিক করি, কোথায় নিয়ে যাচ্ছে একটু দেখি আমরা। বাড়তি কি আসছে? বাড়তি কি আসছে? মেটা ইভেন্ট সেটআপ টুলটা বাড়তি আসছে। আচ্ছা, শপে ক্লিক করি এই অবস্থায়। ওকে, আচ্ছা দেখেন, আমরা প্রোডাক্টকে দুইভাবে ধরি। একটা হচ্ছে ইমেজে ক্লিক করার পর প্রোডাক্টটা শো করে, আর একটা হচ্ছে এই যে টাইটেলে ক্লিক করার পরও প্রোডাক্টটা শো করবে। দুইভাবে, ইমেজটাও শো করবে অথবা টাইটেলে ক্লিক করেও প্রোডাক্টটা শো করবে। তো আমরা এখন ট্র্যাকিং যখন করব, তো আমাদেরকে কি বলছে? ট্র্যাক নিউ বাটন আছে না? আমরা ট্র্যাক নিউ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর বলতেছে কোনটা ট্র্যাক করবেন। আমরা প্রথমে ইমেজ ট্র্যাক করব। ইমেজে ক্লিক করলাম। কোন ইভেন্ট করবেন এটাকে? এটা হচ্ছে আমাদের
অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, লিড, পারচেস, অ্যাড পেমেন্ট ইনফো, নিচে যান আরো, স্ক্রল করলে নিচে আরো আসবে, কন্ট্যাক্ট, কাস্টমাইজ প্রোডাক্ট, ডোনেট। আমরা এটাকে ধরতে যাচ্ছি কি হিসেবে, ভিউ কন্টেন্ট। ইমেজের উপর ক্লিক করলে তো প্রোডাক্ট দেখাবে, ভিউ কন্টেন্ট, ইউএসডি দিয়ে কনফার্ম। একটা ট্র্যাক করলাম ইভেন্ট দ্বারা আমরা বললাম যে একটা ইমেজের উপর যদি কেউ ক্লিক করে তাহলে সেটা প্রোডাক্ট ভিউ হিসেবে ট্র্যাকিং করবে, কিন্তু শুধুমাত্র ইমেজে ক্লিক করে না, কেউ কেউ কি করে আবার প্রোডাক্টে ক্লিক করে, যে প্রোডাক্টের নামের উপর ক্লিক করে। আবার নিউ ট্র্যাক বাটনে গেলাম, এবার আমরা নাম সিলেক্ট করলাম, ঠিক আছে। আপনাদের একটা প্রশ্ন আসবে যে আমাদের এখানে যদি 100টা প্রোডাক্ট থাকে তাহলে 100টা প্রোডাক্টকে ওয়ান বাই সবগুলো ক্লিক করে 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 কি ইভেন্ট টুলে অ্যাড করবো না, একটাকে ট্র্যাক করবেন, ও কোয়ালিটি ধরে ফেললো যে যদি ইমেজ ক্লিক হয়, স্যামসাং ইমেজ, আইফোন ইমেজ বলে কোনো কথা নাই, ইমেজে ক্লিক হলো মানে ওটা কন্টেন্ট ভিউ। নামের উপর, নামে যখন ক্লিক করলাম, স্যামসাং নামে ক্লিক করলাম, এই যে নামে যখন ক্লিক করব তখন ওই নামটাকে ওরা ধরে ফেলবে। ব্যাপারটা বুঝতে পারছি জিনিসটা? আমি একটু ব্যাক করি এখান থেকে। এই যে এখানে কোনটাকে ধরতে যাচ্ছে, এই যে নামটাকে, ঠিক না। ট্র্যাক নিউ বাটন, এই যে নামে ক্লিক করলাম, সিলেক্ট ইভেন্ট, এটাকেও কি করব, ভিউ কন্টেন্ট, কনফার্ম। তাহলে দেখেন স্যামসাং গ্যালাক্সির ইমেজ আসছে না, নামের উপরও ভিউ কন্টেন্ট, আর ভিতরে ক্লিক করলেও ভিউ কন্টেন্ট, ইমেজে ক্লিক করলেও ভিউ কন্টেন্ট। একটার জন্য সেট করবেন, এই পেজে যত প্রোডাক্ট হবে সবগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে এটা, ঠিক আছে। এবার আমরা এটাকে কি করব, এই প্রোডাক্টটাকে ভিতরে যাই, বা ডাইরেক্ট অ্যাড টু কার্ট করতে পারতাম। মনোযোগ দিয়ে, মনোযোগ সরাইলে কিন্তু ক্লাস গড়বড় হয়ে যাবে আজকেরটা। অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এখনো কিন্তু ভিউ কার্ট আসে নাই, খেয়াল রাখেন। এখানে অ্যাড টু কার্টকেই ধরতে পারতাম, ডাইরেক্ট অ্যাড টু কার্টকেও ধরতে পারতাম, অথবা ভিউ কার্টকেও ধরতে পারি। তো আমরা অ্যাড টু কার্ট করার পর যতক্ষণ পর্যন্ত ভিউ কার্ট করতেছি না, আমাদের অ্যাড টু কার্টটা কনফার্ম হয় না। তো আমরা কি করব, এখানে ট্র্যাক নিউ বাটনে ক্লিক করলাম, এবার কি করব, ভিউ কার্টে ক্লিক করলাম, এটাকে আমরা কি হিসেবে ধরবো, অ্যাড টু কার্ট, এবং কনফার্ম করে দিলাম। তাহলে আমাদের দুইটা ইভেন্ট অলরেডি ধরা শেষ, অ্যাড টু কার্ট ধরা শেষ আর ভিউ কন্টেন্ট ধরা শেষ। ভিউ কার্টে ক্লিক করলাম, এবার আমাদেরকে কোনটা দরকার, বাটনগুলো ধরতেছি আমরা। এবার দরকার আমাদেরকে চেক আউট, নিউ বাটনে ক্লিক করব, এবার চেক আউটে ক্লিক করব, এটাকে কি হিসেবে ধরতে যাচ্ছি, ইনিশিয়াল চেক আউট, কনফার্ম। তারপর লাস্ট স্টেজ আমরা প্রসিড টু চেক আউটে চলে যাই। এবার আমাদেরকে ধরা লাগবে কোনটা, প্লেস অর্ডারটা। আচ্ছা, ট্র্যাক বাটনে ক্লিক করলাম, ট্র্যাক নিউ বাটন, এবার প্লেস অর্ডারে ক্লিক করলাম, এরপর এটাকে ক্লিক করে আমরা কি ধরবো, এটাকে পারচেস হিসেবে ধরবো, এবং কনফার্ম। ক্লিয়ার, সেটআপ কমপ্লিট। যদি আমাদের সেটআপ কমপ্লিট হয়ে যায় আমরা কি করে দিব, এখানে ফিনিশ সেটআপে ক্লিক করব। দেখেন ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, পারচেস, এটাকে আমরা ফিনিশ করে দিলাম। বলছে ওয়াজ দ্য ইভেন্ট সেটআপ টুল হেল্পফুল, ইয়েস অর নো। আমরা আপাতত বলবো স্কিপ, না হ্যাঁ করবো না করবো। কাজ শেষ, আমাদের কাজ শেষ। এবার টেস্ট ইভেন্ট ইন ইভেন্ট ম্যানেজারে যদি ক্লিক করি তাহলে আমাদের টেস্ট ইভেন্টের মধ্যে ডাটাগুলো আসা শুরু হবে। এবং আমাদেরকে একটা কাজ করতে হইতো, আমাদের কিন্তু অলরেডি ডাটাগুলো সেট আপ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা যদি টেস্ট করতে চাই, এই যে কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্ট আর সেট আপ কারেক্টলি, ক্লিক করলাম, এখানে আমাদের ওয়েবসাইটে দেখেন অটোমেটিকলি চলে আসছে। ওপেন ওয়েবসাইটে যদি ক্লিক করি, ওয়েবসাইট আসছে, আমরা শপে যাই, এখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করি। ইমেজে ক্লিক করছি, একটা আমাদের কি কন্টেন্ট ভিউ হওয়ার কথা, তাই না? আচ্ছা, এরপর আমরা চুজ অপশন থেকে যে কোনো একটা নেই, নেওয়ার পর অ্যাড টু কার্ট করি। এবং সেখান থেকে আমরা কি করব, অ্যাড টু কার্ট করি নি, এখন অ্যাড টু কার্টে ক্লিক করি আগে। এরপর কি করব, আমরা এটাকে ভিউ কার্ট,
আচ্ছা, ভিউ কাট করার পর কি করবো এটাকে? চেক আউট। এরপর কি করব আমরা? ক্যাশ অন ডেলিভারি দিয়ে লেস অর্ডার। এক এক দিনে আইফোন স্যামসাং সব কিনে ফেলাইলাম। 1319 প্রোডাক্ট আইডি। ওকে, সব ক্লিক করে ফেলছি। এবার আমরা ইভেন্ট ম্যানেজারে আসি। দেখেন এই যে আমাদের আইডিটা আজকে যেটা আমরা করলাম 13149, এই দেখেন পারচেস প্রসেস, তারপর পেজ ভিউ, পারচেস, সাবস্ক্রাইব বাটন, পেজ ভিউ, ইনিশিয়াল চেকআউট, সবগুলো ট্র্যাকিং হয়েছে। দেখেন আসছে সব ডাটাগুলো। বুঝতে পারছেন ব্যাপারটা? এটাকে বলা হয় ফেসবুক ইভেন্ট ট্র্যাকিং। পিক্সেলের মাধ্যমে ইভেন্ট ট্র্যাকিং করা। আপনাদের কাজ হলো এতটুকু কাজগুলো আপনারা প্র্যাকটিস করবেন, সুন্দর করে অ্যাসাইনমেন্ট আমাকে জমা দিবেন। আগেরটা কিন্তু আমি বাদ দিছি, মেটা পিক্সেলেও কিন্তু ডাটা গেছে। মেটা পিক্সেল যেটা করছিলাম এখানেও ডাটাগুলো আসছে, এই দেখেন এটাতেও ডাটা আসছে, কিন্তু এটাকে ওভাবেই ছেড়ে দিছি ক্যাটালগটা। আজকে আমরা নতুন করে এই কাজটা করলাম সবগুলো টেস্ট ইভেন্ট দ্বারা। এই দেখেন ডাটাগুলো আসছে এখানে। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? নতুন পার্টে যাবো নাকি এখানে রাখবো আজকে?